চারিদিকে হইচই, হাদির খুনি ধরা পড়িছে ইন্ডিয়াতে। হাদির মৃত্যুর ঘটনা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন হইতেছে আসলেই কি ধরা পড়িছে হাদির খুনি? যাই হোক, আজকে হাদির খুনি ধরা পড়ছে, ধরা পড়লে তো খুবই আনন্দের কথা। এইবার তাহলে হাদির হত্যার বিচার হবে। এটা যদি জাতীয়ভাবে এত গুরুত্বপূর্ণ একটা হত্যাকাণ্ড হয়, তাহলে গ্রেপ্তারের বিষয়টা কেমনে ডিল করা উচিত ছিল সরকারের, আর কেমন করে ডিল করা হয়েছে এটা একটু আমরা খোঁজ করে দেখি। অবাক হয়ে যাবেন পুরো বিষয়টা জানলে। আসেন আমরা হাদির হত্যাকারীর গ্রেপ্তারের বিষয়ে কি কি অসঙ্গতি আছে সেটা দেখি, তারপরে আপনারাই বিচার করেন, নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখেন আসলেই হাদির হত্যাকারী ধরা পড়ছে কিনা। দর্শক, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে যে দুই প্রধান আসামিকে জড়িত ভাবা হচ্ছে, ভারতে যারা গ্রেপ্তার হয়েছেন সেটা নিয়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, নতুন এক আলোচনা উঠে আসার চেষ্টা করছে। ওসমান হাদিকে আমরা সাধারণ মানুষ আপনার মন থেকে ভালোবাসি। হাদি ভাই হচ্ছে আমাদের সবার আইডল, কিন্তু অন্ততপক্ষে হাদি ভাইয়ের মৃত্যুর ঘটনাটা ধামাচাপা পড়া উচিত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সত্যিই কি গ্রেপ্তার হয়েছে ভারতে শরীফ ওসমান হাদির হত্যাকারী খুনি ফয়সাল ও তার সহযোগী আলমগীর, নাকি এখনও পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একথা কেন বলছি একটু পরেই সেটি জানতে পারবেন। এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। পিনাকি ভট্টাচার্য, পিনাকি দাদা একটি ভিডিওতে বলেছেন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি দিয়েছেন যে শরীফ ওসমান হাদিকে কখন, কোথা থেকে, কিভাবে গ্রেপ্তার করে এবং আসলেই কি শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ছিল নাকি অন্য কোনো ব্যক্তি, সে সমস্ত বিষয়ে গোপন তথ্য ফাঁস করেছে রীতিমতো বলা যায় পিনাকি ভট্টাচার্য। পিনাকি দাদা তিনি কি তথ্য দিলেন শরীফ ওসমান হাদি হত্যাকারীর ফয়সাল গ্রেপ্তার নিয়ে ভারতে, কি বলল পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে কথা শুনে আসি, এবং ভারত কি বাংলাদেশের কাছে এই হাদির খুনি ফয়সালকে হস্তান্তর করবে, এই বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু বার্তা দিয়েছে পিনাকি ভট্টাচার্য। চলুন কথা না বাড়িয়ে পিনাকি দাদার বক্তব্য শুনি, তারপরে কথা বলবো। সেই সাথে আরও কয়েকজনের বিশ্লেষণ দেখবো আমরা। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। চারিদিকে হইচই, হাদির খুনি ধরা পড়িছে ইন্ডিয়াতে। হাদির মৃত্যুর ঘটনা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন হইতেছে আসলেই কি ধরা পড়িছে হাদির খুনি? এই প্রশ্নে যাওয়ার আগে আমরা কয়েকটা জিনিস দেখে নিই। হাদি আসলে কাদের শত্রু ছিল, কারা হাদি মারছে? হাদি ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে এক অনন্য আইকনিক ফিগার। তরুণদের মধ্যে হাদিকে যেভাবে খুন করা হয়েছে, যে পেশাদারি কায়দায় খুন করা হয়েছে, যেভাবে পলায় গেছে খুনি, সেটা কোনো পেশাদার গ্রুপের সাহায্য ছাড়া একদমই করা যাবে না। বাংলাদেশের ব্যাপক অংশের মানুষের মধ্যে ধারণা বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা এই খুনের সাথে যুক্ত। এটাও সত্য যে গোয়েন্দা সংস্থাগুলো এই ধরনের কাজ আগেও করছে। এরা ধোয়া তুলসী পাতা না, এরা অপরাধী দুর্বৃত্ত সংগঠন, এবং এই ধরনের অপরাধমূলক কাজ করতে তারা সিদ্ধহস্ত। এদের পরপর 5 জন প্রধান আজকে খুনের দায়ে পলাতক। ওসমান হাদির খুনি পলায় ইন্ডিয়া চলে গেছে, এটা প্রমাণ করার জন্য ওয়াগারের পথ বালক মরে হয়ে গেছিল। এমনকি তাদের ইন্ডিয়ার ছবি এসে পোস্ট করে প্রমাণ করার চেষ্টা করে ইন্ডিয়া পলায় গেছে। ওর কাছে ছবি কেমনে আসলো? যাই হোক, আজকে হাদির খুনি ধরা পড়ছে, ধরা পড়লে তো খুবই আনন্দের কথা। এইবার তাহলে হাদির হত্যার বিচার হবে। এটা যদি জাতীয়ভাবে এত গুরুত্বপূর্ণ একটা হত্যাকাণ্ড হয়, তাহলে গ্রেপ্তারের বিষয়টা কেমনে ডিল করা উচিত ছিল সরকারের, আর কেমন করে ডিল করা হয়েছে এটা একটু আমরা খোঁজ করে দেখি। অবাক হয়ে যাবেন পুরো বিষয়টা জানলে। আসেন আমরা হাদির হত্যাকারীর গ্রেপ্তারের বিষয়ে কি কি অসঙ্গতি আছে সেটা দেখি, তারপর আপনারাই বিচার করেন, নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখেন আসলেই হাদির হত্যাকারী ধরা পড়ছে কিনা, বা এইটা কোনো সাজানো ঘটনা কিনা। আইএসপিআর বাংলাদেশের পত্রিকাগুলোতে হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ পাঠায় বিবৃতি যে এই গ্রেপ্তার ডিজিএফ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা হয়েছে। মানে ইন্ডিয়ার মধ্যে এমন গোয়েন্দা তথ্য ডিজিএফ এর কাছে আছে যেটা ভারত সরকারের কাছে নাই। মাইচ্ছে বাবা, মাখায় ফেলাইছে। এই ডিজিএফ এর তো ডেপুটেশনে রয়ে নিয়ে যাওয়া উচিত। হুদাই হুদাই রডে পালে কেন ইন্ডিয়া? তা আইএসপিআর কে উদ্ধৃত করে প্রথম আলো নিউজ করে দেখেন, পরে এটা আবার এডিট করে আইএসপিআর এর কথা মুছে দেয়। এটাও দেখেন, পাশাপাশি দেখান এডিটর সাহেব, দেখেছেন কেন মুছে দেয়? আর কেনই বা আইএসপিআর তো আগ বাড়ায় কথা বলে? এটা তো একটা সিভিল ইস্যু, মিলিটারি ইস্যু তো না। কথা বলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিবৃতি দেবে পুলিশ, আর্মি না। আর্মি তো তারা ধরে নাই হাদির খুনিরে। প্রথম আলোর এডিট করার আগের আর পরের 2টা নিউজই দেখেন আপনি, এটার কি ব্যাখ্যা
ঢাকা টাইমস একই কথা বলা হয়েছে যে ডিজিএফ এর তথ্যের ভিত্তিতে এই গ্রেপ্তার হয়েছে। চ্যানেল 24 বলতেছে ডিজিএফ এর ডিজি ইন্ডিয়া গিয়ে চাপ দিছে তাই ধরিছে। দেখেন ওরে আমার চাপ রে, তো চাপ দিলে যদি ইন্ডিয়া ধইরা ফেরত পাঠায় দেয় তো চাপ আগে দেওয়া হইলো না কেন? এই চাপ দেওয়ার জন্য কি ডিজিএফ এর চিফ ইন্ডিয়া গেছিল? আমাদের ভালসুন পাইছে, রাষ্ট্র কি এভাবে চলে? আমাদের ধুর পাইছেন। ডিজিএফ এর কাছে যদি সত্যি গোয়েন্দা তথ্য থাকে তাহলে সেটা বাংলাদেশ পুলিশকে দেবে আগে, তাই তো? এটা তো নিয়ম, এটা তো আইন, এটা তো রীতি। পুলিশ তার চ্যানেলে ইন্ডিয়ার পুলিশকে পাঠাবে। এটা তো জেমস বন্ডের সিনেমা না যে গোয়েন্দা প্রধান যায় আরেকটা দেশে যায় চাপ দেবে আর ওইখানে কাম হয়ে যাবে। আচ্ছা ধরলাম আইএসপিআর এর দাবি অনুযায়ী ডিজিএফ এর সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী কলকাতার পুলিশ ধরিছে বা পশ্চিমবঙ্গের পুলিশ ধরিছে। সুনির্দিষ্ট তথ্য কথাটা মনে রেখেন, দেখেন আছে তো, তাই না? সুনির্দিষ্ট তথ্য কথাটা আছে নিউজের মধ্যে, তাই না? আচ্ছা এইবার কলকাতার মিডিয়া এবিপি আনন্দের একটা লাইভ দেখেন, সেখানে কইতেছে সাংবাদিক যখন হাদির খুনিদের ধরে পশ্চিমবঙ্গ পুলিশ তখন তারা কে কারে গ্রেপ্তার করছে সেটা পুলিশ জানতো না। শুনে নাকি? আর এইটা সাহেব দেখাই দেন যে এটা এবিপি আনন্দের পেজ। এবং সেই মতো সেই খবর পাওয়ার পর দুজনকে প্রথমে আটক করে, কিন্তু প্রথমে যারা জানতে পারেননি যে এরা কারা। শুনিছেন, দেখেছেন? সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধরলো আর তাদের পরিচয় জানে না, এটা কিছু হইলো? আমাদের ধূর পাইছেন, ভালসুন ভাবিছেন। তারপরে আসিফ নজরুল বিএনপির মিডিয়া সেল এআই জেনারেটেড ছবি দিয়ে স্ট্যাটাস মারা শুরু করলো, দেখেছেন? একই রকম কেমনে কি? আর এক আছে বাটপাট টাকলা সাদি, চেনেন না? চেনেন না? আরে বাপরে, এটা তো চেনা দরকার। এটা বিশাল বিশাল জ্ঞানী ব্রেনটি মানুষ আর কি, পুরাই নলেজ আর কি, বুঝছা? হুই এত বড় বাটপার, আন্তর্জাতিক মানের বাটপার। ও প্রতারণার দায় গ্রেফতার হয়েছিল, জালিয়াতির দায়। বিএনপি নেতা এই বাটপার খালেদা জিয়ার উপদেষ্টা ছিল, মানে ক্যাঙ্কা মানুষকে উপদেষ্টা বানাইছিল 2015 সালে। সে আমেরিকার 6 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল কইরা একটা বিবৃতি তৈরি করে, সে বিবৃতি আবার গণমাধ্যমে পাঠায়। ধরা পড়ার পরে চারিদিকে সিসি ওঠে, খালেদা জিয়া এটা জানাপত্র সংবাদ সম্মেলন করে বাটপারকে বিএনপি থেকে বহিষ্কার করে। দুনিয়ার সকল কুচি বুড়া শিক্ষিত শিক্ষানবিশ সকল বাটপার বিএনপির ছায়াতলে জড়ো হইতেছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঘন হয়ে আসেন সকলে, জড়ো হয়ে আসেন সকলে। হাসিনার মতো আরেক ফাঁসিবাদ কায়েম করতে সকল বাটপার বিএনপিতে যোগ দিন, দেরি করলে লেট হয়ে যাবে। এই বাটপার সাথে তার টাকলা নাম দিছে নাকি? হ্যাঁ তুই বিশ্ব বাটপার, তোরে কে টাকলা নাম দিছে? তুই তো এক্সপোর্ট কোয়ালিটির বাটপার, তাই এক্সপোর্ট করেছি তোরে। আমি দেশত পিল্লে একটা ইনস্টিটিউট করবো, বাটপার সাদি ইনস্টিটিউট অফ ক্রিটিক্যাল বাটপারি। আর তোরে আমি ওই ইনস্টিটিউটে ডিল মারাবো, ডিন ডিন ডিন। তুই পিএইচডি করাবো বিএনপির লোকদের। তোর মতো বাটপারি প্রতিভা এত সহজে নষ্ট হয়ে যাইতে দেওয়া উচিত না। শালা টাকলা টাকলা বাটপারের বাটপার, শালা জাউরের জাউরা। যাই হোক, হাদির হত্যাকারী ধরা পড়লে তাকে বিচারের আওতায় আনলে তো বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা খুশি হবে, তাই না? কিন্তু গভীরভাবে চিন্তা করলে আপনি এই সংবাদগুলোতে বেশ কয়েকটা অসঙ্গতি দেখবেন, যা বলছি তার বাইরেও আছে। আসলে আমি অসঙ্গতিগুলো ধরাইতেছি। ডয়েচে ভেলের সংবাদে বলা হয়েছে হাদির হত্যাকারীকে আদালতে তোলা হয়েছে। শুনেন আগে। রাহুল ওরফে ফায়জাল, করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশে ওসমান হাদিকে খুন করে মেঘালয় মারফত বাংলাদেশ থেকে ভারতে আসেন। শনিবার রাত্রে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এসটিএফ বনগাঁ অঞ্চল থেকে দুইজনকে গ্রেপ্তার, এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেন। তারপর আজকে রবিবার তাদেরকে নিয়ে তাদেরকে কোর্টে পেশ করা হয়। শুনেছেন? অথচ শনিবার রবিবার আদালত বন্ধ থাকে পশ্চিমবঙ্গে, ছুটির দিনে আদালতে তোলা হয়েছে। আচ্ছা, কলকাতা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কি বলতেছে শুনেন। বলতেছে আগামীকাল সোমবার আদালতে তোলা হবে। অনেকদিন ধরেই বাংলাদেশ ওসমান হাদির হত্যাকারীকে খুঁজছিল এবং তাদের যদি আজকে ভারত পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করে থাকে সেটা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। তবে যেটা শুনেছি সেটা হচ্ছে যেহেতু আজকে রবিবার, আগামীকাল সোমবার আদালত খুললে এদের আদালতে প্রডিউস করা হবে, অর্থাৎ আদালতে পেশ করা হবে। শুনেছেন? তাহলে তারা আদালতে তোলা হয়েছে নাকি হয় নাই বলেন তো? বাংলা মিডিয়া তো তার রিমান্ড মঞ্জুরের খবর ছাপিছে, দেখেছেন? কি কইবেন? এবার আসেন পরের অসঙ্গতি। পশ্চিমবঙ্গ পুলিশের একটা ওয়েবসাইট আছে, তাদের সব নিউজ প্রেস রিলিজ এখানে আসে, সেই সাইটে কিন্তু গ্রেপ্তারের খবর নাই। আসেন এর পরের অসঙ্গতি ধরি। কলকাতা পুলিশের প্রেস রিলিজ হিসাবে এই কাগজটা প্রচারিত হয়েছে। এটা কোনো প্যাড নাই, কারো সিগনেচার আছে সিগনেচার নাই, কারো নাম আছে নাম নাই। এমন একটা কাগজ তো যে কেউ বানাইতে পারে, তাই না? প্রিন্ট করে নিতে পারে, আমি আপনি সবাই পারে। তো তাইলে এটারে কেন ধরে নিতে হবে যে এটা কলকাতা পুলিশ পাঠাইছে? মানে আপনি যে এটা যে কলকাতা পুলিশটা বলবেন যে আপনি এটা পাঠাইছেন, তার তো একটা নাম থাকবে, তাই না? ভেরিফায়েবল হইতে হবে তো একটা এভিডেন্স, তাই না? এটা ভেরিফায়েবল এভিডেন্স। আচ্ছা, এর পরের অসঙ্গতি আসে। প্রথম এই নিউজটা আসে এএনআই থেকে, আমি সেটা শেয়ারও দিছি ফেসবুকে। এই এএনআই হইতেছে বিজেপির একটা স্বীকৃত প্রোপাগান্ডা মিডিয়া। আপনি দেখেন এটা নিয়ে প্রচুর নিউজ আছে ইউরোপ আমেরিকায়। এই এএনআই কেন এটা দিল? এরপরে অসঙ্গতি আসেন। কোন মিডিয়া কলকাতা পুলিশের কোন মুখপাত্রের সূত্রে কিছু বলছে বলেনি।
কলকাতা পুলিশের কোনো দায়িত্বশীল এই মর্মে কথা বলছে? বলেনি। তাইলে সবাই হুদাই লাপাইতেছে কেন? আচ্ছা, এই যে এনডিটিভি এই সংক্রান্ত তার নিউজে নিচে একটা ডিসক্লেমার দিছে, তারা বলছে এটা একটা সিন্ডিকেটেড নিউজ। দেখেছেন? দেখেন কেন এই ঘটনাকে সিন্ডিকেটেড নিউজ বানাইতে হলো। সিন্ডিকেটেড নিউজ মানে ন্যারেটিভ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আপনারা দেখছেন না, একই খবর অনেক মিডিয়া ছড়াইতেছে, একই টাইটেলে একই কন্টেন্ট, এটা হইতেছে সিন্ডিকেটেড নিউজ। রাষ্ট্র যখন সত্য বলার বদলে গল্প বানায় তখন অসঙ্গতি হয়ে যায় সবচেয়ে বড় প্রমাণ। এটা মানে বুঝলেন না? আচ্ছা শোনেন, ধরেন একটা ঘটনা যদি সত্যি হয় তখন সাধারণত তথ্যগুলো পরস্পরের সাথে মিলে যায়। যখন একটা গল্প বানানো হয় তখন সে গল্প ধরে রাখতে গিয়ে অনেক জায়গায় ফাঁক তৈরি হয়ে যায়। সে ফাঁকগুলোকেই আমি অসঙ্গতি বলছি, আমি অসঙ্গতিগুলো দেখা দিলাম। সত্যিকারের ঘটনার বৈশিষ্ট্য হইতেছে যদি ঘটনা সত্যি হয় তাহলে সাধারণত দেখা যায় বিভিন্ন সূত্রের তথ্য প্রায় একই থাকে, টাইমলাইন পরিষ্কার থাকে, সরকারি বিবৃতি, পুলিশ, মিডিয়া সব জায়গায় একই কথা থাকে, ডকুমেন্ট বলেন, প্রেস রিলিজ বলেন, আদালত বলেন, সবকিছু স্বাভাবিক নিয়মে হয়। অর্থাৎ ঘটনার ভিতরে স্বাভাবিক একটা ধারাবাহিকতা আছে। কিন্তু গল্প বানাইলে কি হয়, যদি আগে সিদ্ধান্ত না হয় যে ন্যারেটিভটা চালাইতে হবে, তখন সমস্যা হয়। তখন এক এক মিডিয়া এক এক কথা বলে, টাইমলাইন মেলে না, এক একজন এক এক রকম কথা বলে, ডকুমেন্ট অদ্ভুত লাগে, কে কথা বলবে সেটা পরিষ্কার থাকে না। এই ছোটখাটো ফাঁকগুলো হইতেছে অসঙ্গতি। অসঙ্গতি কেন গুরুত্বপূর্ণ? অসঙ্গতি গুরুত্বপূর্ণ কারণ এগুলো দেখায় যে ঘটনার বর্ণনা স্বাভাবিকভাবে তৈরি হয়নি, ন্যাচারালি তৈরি হয়নি, অর্গানিক্যালি তৈরি হয়নি। দেখেন এক্সাম্পল, উদাহরণ, পুলিশ জানে না তারা কাকে ধরতেছে, এবং সেই মতো সেই খবর পাওয়ার পর দুজনকে প্রথমে আটক করে, কিন্তু প্রথমে যারা জানতে পারেননি যে এরা কারা। নিউজেই দেখলেন তো। কিন্তু অন্য দেশে বলা হইতেছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধরা হয়েছে। দুইটি একসাথে তো সত্য হইতে পারে না, এখানে অসঙ্গতি। যে কোনো তদন্তে এই পদ্ধতি কিন্তু ব্যবহার করে, পুলিশ ব্যবহার করে, ক্রিমিনাল ইনভেস্টিগেটররাও এটা ব্যবহার করে। তদন্তকারী প্রথমে খোঁজে টাইমলাইন কোথায় ভাঙছে, কার বক্তব্য বদলাইছে, কোন তথ্য অন্য তথ্যের সাথে মেলে না, এই অসঙ্গতিগুলো ধরে 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 সত্য বের করা হয়। তাই কোন পক্ষ যদি সত্য না বলে একটা গল্প তৈরি করে তাহলে সেই গল্পের মধ্যে অনেক জায়গায় ফাঁক থাকবে, কথা মিলবে না। আর সেই না মেলা জায়গাগুলাই মানুষকে বুঝতে সাহায্য করে যে ঘটনার ভিতরে কিছু গোপন করা আছে। এরপর আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, ডিজিএফ এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যদি ধরা হয়ে থাকে তাইলে দেখেন ডয়েচে ভেলে বলতেছে তারা বাংলাদেশে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল। শোনেন আগে, তারা চেয়েছিলেন এই বনগা থেকে আবার সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফিরে যেতে। শুনেছেন? ধরেন সাধারণ স্বাভাবিক কাণ্ডজ্ঞান এখানে প্রয়োগ করেন। স্বাভাবিক কাণ্ডজ্ঞান কি বলে? বাংলাদেশি পুলিশ তো ঠাসিকে আমাদের বর্ডারের মধ্যে বসে থাকবে, ও নিজে নিজে বর্ডার পার হলে ক্যাক করে ধরবে, এটাই তো সহজ। এখন তো নানা আন্তঃরাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে দিয়ে যাইতে হবে। কেন বাংলাদেশে ঢোকার পরে ধরলো না? সে যদি বাংলাদেশে ঢুকবে প্রস্তুতি নিয়ে থাকে তাহলে সে ঢুকুক আস্তে আস্তে, আমরা ধরি, কোনো গ্যাঞ্জাম নাই। কলকাতার মধ্যে কেন ধরতে হবে, ইন্ডিয়ার মধ্যে কেন ধরতে হবে? তবে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি কথা একটা হিন্ট আছে, সে বলতেছে এটা দুই দেশের সম্পর্কের উন্নয়ন হবে। শোনেন, আজকে প্রথম ধরা পড়ে একটা বড় সাফল্য আমি বলবো, এবং নিঃসন্দেহে এটা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার মানে এই ধরার গল্পটার মধ্যে একটা এজেন্ডা আছে, থাকতেই পারে দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা। তাই এত নাটক। একটা জিনিস ভালো হয়েছে যে ফয়সালকে বের করতেই হবে, তারা গ্রেপ্তার দেখাইতেই হবে। কিন্তু এই প্রশ্ন রেখেই গেলাম, কেন এত অসঙ্গতি তার গ্রেপ্তারের? তারপর তো জিজ্ঞাসাবাদ করা হবে। এই জায়গাটাই প্রশ্ন, স্বচ্ছতার সাথে সেই জিজ্ঞাসাবাদ যেন শেষ হয়। একটা নিরপেক্ষ কমিশনের সামনে জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার সন্দেহ যখন সমাজে আছে, অনেকে যখন বিশ্বাস করে, এটা মনে করে, অনুমান করে, এই জিজ্ঞাসাবাদকে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ করতেই হবে। যদি সত্যিই খুনি ধরা পড়ে থাকে তাহলে সত্য বের হওয়া উচিত। কিন্তু যদি এই গ্রেপ্তার একটা রাজনৈতিক ন্যারেটিভ বা গল্প তৈরির অংশ হয় তাহলে সেটাও একদিন প্রকাশ পাবে। প্রশ্ন শুধু একটাই, সত্য কি বের হবে? আমাদের সত্য জানতে হবে, কেন হাদিকে খুন করা হয়েছিল, কে হাদিকে খুন করছিল। এই সত্য বের না করা পর্যন্ত আমরা শান্ত হব না। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে যে দুই প্রধান আসামিকে জড়িত ভাবা হচ্ছে, ভারতে যারা গ্রেপ্তার হয়েছেন, সেটা নিয়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নতুন এক আলোচনা উঠে আসার চেষ্টা করছে। সেই আলোচনাটা হচ্ছে, এই ফয়সাল এবং আলমগীর তারা কি একদিন আগে গ্রেপ্তার হয়েছেন, নাকি প্রফেসর ইউনূসের সময়ে ওই পালিয়ে যাওয়ার পরপরই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল? ভারত আদতে প্রফেসর ইউনূস সরকারের কাছে আসামিদের হস্তান্তর করতে চায়নি। এই কারণেই বিএনপি সরকার আসার পরে আমরা দেখেছি ডিজিএফ এর নতুন প্রধান তিনি ভারত সফরের পরে এই গ্রেপ্তারের তথ্যটা আমরা জানতে পারলাম। এই ব্যাপারটা উস্কে দিয়েছেন, এই আলোচনাটা উস্কে দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট, বামপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেতিক।
আরিফ জেটতি এই আলোচনাটা উস্কে দিয়েছেন একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। সাথে এই ব্যাপারে জুলকারনায়ন শাহের কি কথা বলছেন, তারা গ্রেপ্তার হওয়ার পরে যে ছবি প্রকাশিত হয়েছে সেই ছবির দিকে গভীরভাবে খেয়াল করলে সেটা মানে কি মনে হয়, কি বিশ্লেষণ আসতে পারে। গোলাম মাওলা রনি আলোচিত বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদ, তিনি এই ব্যাপারগুলোতে কি বলছেন। ওসমান হাদির অভিযুক্ত হত্যাকারীদের গ্রেপ্তারের পরে ডাকসু নেত্রী জুমার ফেসবুক অ্যাকাউন্ট গায়েব হয়ে যাওয়া এবং অনেকে বিএনপি সহ অনেকেই, বিএনপি আওয়ামী লীগ অনেক অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার চেষ্টা করছেন যে তারা ভারতে গ্রেপ্তার হওয়ার খবর শুনে যারা এতদিন হাদির এই ব্যাপারটা নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছে তাদের মুখ বন্ধ হয়ে গেল কেন। এই গ্রেপ্তারের কথাতে তাদের তো সব থেকে বেশি খুশি হওয়ার কথা, তারা কেন খুশি হচ্ছে না। ওই গুলি করার ঘটনার পরেই যারা বিএনপি কিংবা মির্জা আব্বাসকে দোষী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তারা এখন গর্তে লুকালো কেন। এই লেখালেখিগুলো বিএনপির অ্যাক্টিভিস্টদের মধ্য থেকেও আমরা দেখতে পাচ্ছি। চলুন একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে এই দুই অভিযুক্ত আসামি ভারতে গ্রেপ্তার কি প্রফেসর ইউনূস সরকারের আমলেই হয়েছেন নাকি এখনই হয়েছেন, একদিন আগেই হয়েছেন। অন্যান্য ব্যাপারগুলো কি মনে হচ্ছে, যেগুলো বিশ্লেষণ করলে অনেক গভীর রহস্য হয়তো বোঝা যেতে পারে। দর্শক, বলছিলাম ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে অভিযুক্ত দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছেন একদিন আগে, কিন্তু ভারত পুলিশ এই দাবি করলেও এই দাবির বিপক্ষে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট, বামপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেটতিক যেটা দাবি করছেন সেটা হচ্ছে তারা গ্রেপ্তার হয়েছে অনেক আগে, কিন্তু তাদেরকে হস্তান্তর করা হচ্ছে গণতান্ত্রিক নির্বাচিত সরকারের কাছে। ভারত সরকার প্রফেসর ইউনূসের কাছে তাদেরকে হস্তান্তর করবে না বলে তারা তাদের হেফাজতে রেখেছিল। সময় সুযোগ বোঝে এখন নতুন সরকারের কাছে হস্তক্ষেপের কারণে একটা গ্রেপ্তার নাটক তৈরি করতে হয়, সেই কারণে এই গ্রেপ্তার নাটক এবং ঘোষণাটা এভাবে তারা দিয়েছে। আরিফ জেটতিকের ফেসবুক পোস্টটা দেখে নিন আপনারা। এই ফেসবুক পোস্টে তিনি এই কথা বলেছেন। ফেসবুক পোস্টের শেষের দিকে তিনি এই কথাটা বলেছেন। শেষের দিকের অংশটা আপনারা ফটোকার্ডটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, ভারতকে ধন্যবাদ, তারা হাদির সম্ভাব্য খুনিদেরকে বেশ আগেই গ্রেপ্তার করে রেখেছিল, কিন্তু তারা ইউনূস সরকারের হাতে ওদেরকে হস্তান্তর করেনি। কারণ ইউনূস সরকার যে এটা ধামাচাপা দিয়ে দিত এটা 10 টাকা কমেন্টকারী বট বাহিনী ছাড়া যে কেউই বোঝে। অর্থাৎ প্রফেসর ইউনূস সরকার তাদেরকে পেলে মূল ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করত, এই দাবি তিনি করছেন। তিনি বলছেন, ভারত একটি নির্বাচিত সরকারের হাতে খুনিদেরকে হস্তান্তর করছে, খুনের ন্যায্য বিচার তাই সবাই আশা করতেই পারি। অর্থাৎ বিএনপি সরকারের কাছে তিনি এর ন্যায্য বিচার দাবি করছেন। তার মানে তিনি উস্কে দিলেন একটা আলোচনা যে তারা গ্রেপ্তার কি এখন হয়েছে নাকি ইউনূস সরকারের আমলে হয়েছে। সেই উস্কে দেওয়া ব্যাপারটা আরো ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য চলুন গ্রেপ্তার হওয়ার পরে তাদের দুইজনের ছবিটা একটু ভালো করে দেখে নিই। তাদের দুইজনের ছবিতে যদি আমরা তাকাই তাহলে তাদের, বিশেষ করে ফয়সাল করিম মাসুদ, তার চেহারায় যে ক্লান্তি ভাব, তার মানে মুখাবয়বে যেরকম স্পট পড়ে গেছে, সেই স্পটটা তার গ্রেপ্তারের পরে যে সেলফিটা তিনি প্রচার করেছিলেন কিংবা প্রকাশিত হয়েছিল, সেই সেলফির যে ঔজ্জ্বল্য ছিল সেই ঔজ্জ্বল্য এখানে অনেক ম্লান মনে হচ্ছে। এবং তার চেহারা দেখে মনে হচ্ছে না যে তিনি মাত্রই গত রাতে, মানে গতকালকের ঘটনা যদিও এটা, মানে মাত্রই তিনি গ্রেপ্তার হয়েছেন, সেই মাত্রই গ্রেপ্তার হওয়ার পরে এরকম চেহারা হয়েছে, সেটা দেখে মনে না হওয়ার ব্যাপার রয়েছে। এক ধরনের সন্দেহ হতেই পারে তাদের এই চেহারা দেখে। সেই সন্দেহ থেকেই হয়তো আরিফ জেটতি এই প্রশ্নটা উত্থাপন করেছেন। এখন সময় কিংবা ইতিহাসই বলে দেবে যে তারা গ্রেপ্তার কি সদ্য টাটকা হয়েছেন নাকি তাদেরকে আগেই গ্রেপ্তার করে রাখা হয়েছিল। এবং সময় মতো বিএনপি সরকার যখন নির্বাচিত সরকার এসেছে, নির্বাচিত সরকারের কাছে তাদেরকে হস্তান্তরের জন্য এখন এই ব্যাপারটা ঘোষণা করা হলো। আবার প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব তার চ্যানেলের একটা ফটো কার্ডে জুলকারনায়ন শাহের ছবি দিয়ে তিনি জুলকারনায়ন শাহের একটি বক্তব্য দিয়েছেন, তিনি এরকম দাবি করছেন। সেই ফটো কার্ডটা দেখে নিন। সেখানে শাহের বলছেন, এদের গল্পটা এমন ছিল, এদের বলতে দুই প্রবাসী ইউটিউবার যারা হাদির এই ঘটনার পরে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন, তাদেরকে আমি তাদের নাম মেনশন করতে চাই না, তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন, এদের গল্পটা এমন ছিল যে দেশের গোয়েন্দা সংস্থার পরিকল্পনায় নাকি এই জঘন্য ঘটনা ঘটেছে, নোংরামির চূড়ান্ত করতে আমাকেও এর সাথে জড়িয়ে অপবাদ দেয়, মিথ্যা আর অপতথ্যের এক সাম্রাজ্য গড়ে তুলেছিল এরা, আর তাসের ঘরের মতো এখন সেগুলো ভেঙে পড়ছে। কলকাতায় গ্রেপ্তার প্রসঙ্গে জুলকারনায়ন শাহ তিনি যখন এই কথা বলছেন তখন আরো ইন্টারেস্টিং কথা বলছেন গোলাম মাওলা রনি।
তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন হাদি এবং ফয়সাল করিম মাসুদের ছবি দিয়ে। সেই পোস্টে তিনি লিখেছেন, সেই পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, হাদির অভিযুক্ত হত্যাকারী ভারতে গ্রেপ্তার, সম্ভবত বাংলাদেশে ফেরত পাঠানো হবে। উল্লেখিত খবরে কতজনের কাপড় নষ্ট হচ্ছে, কতজন ফাঁসির দড়ি স্বপ্ন দেখছে, আর একটি তাজা প্রাণ ঝরিয়ে যারা 18 কোটি মানুষের আবেগকে পুঁজি করে সোনার বাংলা তছনছ করার চক্রান্ত করছিল, তাদের ওপরে সম্ভবত ড্যাশ আল্লাহর গজব নাজিল হতে যাচ্ছে। অর্থাৎ তিনি স্পষ্ট করে বলার চেষ্টা করছেন যে এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর ভারতে গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন, অনেকের কাপড় চোপড় নষ্ট হওয়া শুরু করেছে এই ভয়ে যে মূল তথ্য, আসল তথ্য যদি বেরিয়ে পড়ে তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা আজকেই দেখলাম যে ডাকসু নেত্রী জুমা তিনি একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন যে হয়তো আমাকে ফাঁসানোর চেষ্টা করা হবে, হয়তো অনেককেই ফাঁসানোর চেষ্টা করা হবে, হয়তো আমাকে গ্রেপ্তার করা হবে, হয়তো আমাকে রিমান্ডে নেওয়া হবে, আমি যদি অপরাধ করে থাকি আমাকে গ্রেপ্তার করুক, ইন্টারোগেট করুক, করে বের করুক আমি এর সঙ্গে জড়িত কিনা। এই ব্যাপারগুলো তার সাক্ষাৎকারে শোনা গেছে। আমরা কোনো ধরনের কোনো নেগেটিভ আলোচনায় যেতে চাই না, যারা যা বলছে সেই ব্যাপারগুলো উত্থাপন করে আমরা এটুকু বুঝতে চাইলাম এবং দর্শক আপনাদেরকে বোঝাতে চাইলাম যে ব্যাপারটা জটিল আকার ধারণ করতে পারে কিংবা করছে। ব্যাপারটা খুব একটা সুখকর নয় তাদের জন্য যারা অতি উৎসাহী মনোভাব দেখিয়েছে বিগত 2025 সালের 12ই ডিসেম্বর থেকে একদিন আগে পর্যন্ত। এবং অনেকে বলছেন যে হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে বিচার চেয়ে আমরা দেখেছি ভোটের মাত্র কয়েকদিন আগে ইয়ের সামনে, যমুনার সামনে ইনকিলাব মঞ্চের ব্যানারে যে তাণ্ডব তৈরি করার চেষ্টা করা হলো, সেই রকম ব্যাপারগুলো আর করা সম্ভব হবে না। এই কারণেই অনেকে চুপচাপ হয়ে গেছে, অনেকে চুপ মেরে গেছে, অনেকে কষ্ট পাচ্ছে। এই অভিযোগগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিস্ট পোস্ট করছেন, লিখে দাবি করার চেষ্টা করছেন। আমরা সেই দাবির সঙ্গে একমত, সম্মতি কিংবা দ্বিমত কোনোটাই পোষণ করতে চাই না। আমরা শুধু অপেক্ষা করতে চাই যে ঘটনা কোন দিকে যায়। ঘটনা যেদিকেই যাক, আমাদের প্রত্যাশা থাকবে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বের হোক এবং প্রকৃত রহস্যে যারা দোষী তাদের মুখোশ উন্মোচিত হওয়া এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যেন এরকম ন্যারেটিভ তৈরি করার কোনো স্কোপ না থাকে। আজকে দেখলাম এক ছাত্র সংসদের, একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের একজন নেতা দাবি করেছেন, তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন যে এই যারা শুটার, যারা শুট করেছে, হাদিকে যারা গুলি করেছে, তাদেরকে ধরার মাধ্যমে মূল কাজ হবে না, মূল কাজ হবে প্রকৃত হত্যাকারী, প্রকৃত খুনি যারা, তাদেরকে ধরার মাধ্যমে। অর্থাৎ এটাকে কার আদেশে করেছে, কার নির্দেশে করেছে সেগুলো বের করতে হবে। তার মানে হচ্ছে যে ভিন্ন রকমের ন্যারেটিভ কিংবা ভিন্ন রকমের ব্যাখ্যা অলরেডি আসতে শুরু করেছে। ওসমান হাদিকে আমরা সাধারণ মানুষ আপনার মন থেকে ভালোবাসি। হাদি ভাই হচ্ছে আমাদের সবার আইডল, কিন্তু অন্ততপক্ষে হাদি ভাইয়ের মৃত্যুর ঘটনাটা ধামাচাপা পড়া উচিত না। ওনাকে হত্যা করা মানে হচ্ছে 24টাকে হত্যা করা। গত 12 ডিসেম্বর রাজধানীর পল্টনে গুলি করে হত্যা করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে। দীর্ঘ 3 মাস পর গতকাল ভারতের বনগাঁ সীমান্ত থেকে হাদি হত্যাকারী ফয়সাল এবং তার সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। বাংলাদেশের সাধারণ জনগণ হাদি হত্যাকাণ্ড নিয়ে কি বলছে চলুন জানা যাক। ওসমান হাদি হচ্ছে দেশের 24 গণহত্যার যে প্যাসিস্ট একজন, আমরা 71-এ যেমন মুক্তিযুদ্ধ বলতে পারি, 24-এর মুক্তিযোদ্ধা। ওনাকে হত্যা করা মানে হচ্ছে 24টাকে হত্যা করা, একটা প্যাসিজমকে আবার নতুন করে জন্ম দেওয়া। অবশ্যই ওসমান হাদির হত্যাকারীদেরকে এনে এদেশে কারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল, তখন অন্তর্বর্তী সরকার যারা ক্ষমতায় ছিল, তাদের ভিতরে কেউ আছে কিনা বা ক্ষমতা দাপটের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে কিনা আগে সেটাও যাচাই করা, আসল হত্যাকারীকে খুঁজে বের করা। তারা তো অন্যদের মদত পুষ্টেই ওসমান হাদিকে হত্যা করেছে, তাদেরকে দেশে এনে অবশ্যই বিচারের আওতাভুক্ত করা আমরা জোর দাবি জানাচ্ছি। অবশ্যই একটা শাস্তি ব্যবস্থা করা উচিত, কারণ কি আমাদের দেশে অনেক কিছু ধামাচাপা পড়ে গেছে, কিন্তু অন্ততপক্ষে হাদি ভাইয়ের মৃত্যুর ঘটনাটা ধামাচাপা পড়া উচিত না। এটা আমাদের তাগিদ দিয়ে এই বিষয়টাকে করা উচিত, শাস্তির একটা ব্যবস্থা করা উচিত। আর যদি সরকার যদি না পারে তাহলে জনতার হাতে শাস্তির উদ্যোগটা তুলে দেবে, এটা আমাদের একমাত্র চাওয়া। ওসমান হাদি বাংলাদেশের জন্য একটা অ্যাসেট ছিলেন, তিনি মারা যাওয়ায় বাংলাদেশে অনেক ক্ষতি সাধন হয়েছে। আমি মনে করি যে ওনার হত্যাকারীর বিচার ইন্টারিম গভর্নমেন্ট আমলে হওয়া উচিত ছিল, কিন্তু বিভিন্ন রাজনৈতিক চাপ কিংবা আন্তর্জাতিক চাপের কারণে তিনি এটা সঠিক সমাধান করে যেতে পারেননি। যাই হোক, এখন যেহেতু তারেক
বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার তত্ত্বাবধানে যেহেতু ওসমান হাদির আসামি থেকে ধরা পড়েছে ভারতে, তা আমি মনে করি যে ধরা পড়েছে এটা আমরা বুঝতে পারতেছি বা ফেসবুকে আপাতত টিভি চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এর সঠিক সমাধান হবে কিনা সেটা আমি এখনো সন্দেহ। যতক্ষণ পর্যন্ত না তাদেরকে দেশে এনে সঠিকভাবে বিচার না করা হয় ততক্ষণ পর্যন্ত আমি এখনো সন্দেহ। হাদি ভাই হচ্ছে আমাদের সবার আইডল। আমি মনে করি এই 24-এর পর থেকে যারা এই হত্যার সাথে জড়িত আছে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির দাবি জানাচ্ছি আমি। আমরা জানি যে আমরা ওসমান হাদি সম্পর্কে জানি, তিনি কেমন ছিলেন, বাংলাদেশের জন্য তিনি কি মিন করতেন। তো আমরা অবশ্যই চাই, একজন সাধারণ মানুষ হিসেবে অবশ্যই চাই তার হত্যার বিচার হোক, এবং সেটা যে কোনো মূল্যে। এখন হচ্ছে বর্তমানে আসলে বাংলাদেশের যে অবস্থা দেখা যাচ্ছে, সব কিছু হচ্ছে দোদুল্যমান অবস্থায় আছে আর কি। আমরা চাই অন্তত এই বিচারটা যাতে দোদুল্যমান অবস্থায় না থাকে। ওসমান হাদিকে আমরা সাধারণ মানুষ আপনার মন থেকে ভালোবাসি। ওনার মতো একজন মানুষকে যারা আপনি খুন করেছে তাদের হত্যাকারীকে দেশে এনে অবশ্যই বিচার আওতায় না জরিমানা করি আমরা। এই সরকারের কাছে আমরা সাধারণ মানুষ হিসাবে একটাই দাবি যে তার হত্যাকারীকে দ্রুত দেশে ফিরিয়ে এনে স্পেশাল কোনো আইনের মাধ্যমে দ্রুত বিচারের সম্মুখীন করা। গতকালকে মিডিয়াতে আমরা খবর পেয়েছি যে ভারতে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে। সেই ভারত থেকেই গ্রেফতার করা হয়েছে, যেটা আমরা বহুদিন ধরে দাবি করে আসছিলাম, কেউ স্বীকার করছিল না। শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শিলং দিয়ে পালিয়ে যাওয়া শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ধরে বিচার করে যদি ওই আগ্রাসী আধিপত্যবাদের ভারতকে বাংলাদেশের সামনে নতুন করে বন্ধুরূপের যে নাটক সৃষ্টি করতে চাইছেন, এটা দেশের জনগণ ভালো মতো জানেন এবং বুঝেন। ভারতের সাথে শিলং থেকে ট্রেনিং নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর যদি এতই উত্তম সম্পর্ক হয়ে থাকে, তাহলে আমি তাকে অনুরোধ জানাবো, শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসুন। শুধু তাই নয়, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গ্রেফতার করে নিয়ে আসার ব্যবস্থা করুন। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবেন, ভারতের আধিপত্যবাদকে নতুন করে বাংলাদেশে বিরাজ করতে দিবেন, আর জুলাইকে অস্বীকার করে নতুন ফ্যাসিবাদের জন্ম দিবেন। এটা আপনাদের থেকে আমাদের কাম্য নয়। ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ পুরনো ব্যর্থ মন্ত্রীদের মতোই মিথ্যাচার শুরু করেছেন। অস্বীকারের বা দায় মুক্তির যে পদ্ধতি সেটা শুরু করেছেন। ধামাচাপা দেওয়ার যে পুরনো রীতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যে বসে মাথা খারাপ হয়ে যায়, এর কথাবার্তা ব্যালেন্স থাকে না। যদি বলা হয় যে বাংলাদেশে কোন মন্ত্রীকে নিয়ে সবচেয়ে বেশি ট্রল হয়, উত্তর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে। যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে সে পাগল হয়ে যায়, উল্টো পাল্টা কথা বলে। উই আর লুকিং ফর শত্রুস, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। মানে অঘটন ঘটলে ব্যর্থতা স্বীকার করে না এবং দায় নিতে পারে না, উল্টো পাল্টা ব্যাখ্যা দেয় যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, উই আর লুকিং ফর শত্রুস। রানা প্লাজা ধসে পড়েছে, কি বলবে, কিছু খুঁজে পায় না, যে জামাত বিএনপি ধাক্কা দিয়ে ভেঙে ফেলেছে। আপনি চিন্তা করেন স্বরাষ্ট্রমন্ত্রী কতটা পাগল হয়। অথচ বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ আমলা ছিলেন সেই রানা প্লাজা, জামাত বিএনপি ধাক্কা দিয়েছে, এই কথা যিনি বলেছেন সেই মহিউদ্দিন খান আলমগীর। মহিউদ্দিন খান আলমগীরের মতো মেধাবী, দক্ষ, দূরদর্শী আমলা কাম রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে বিরল ছিল। বিএনপি তন্ন তন্ন করেও মহিউদ্দিন খান আলমগীরের মতো মেধাবী এবং দক্ষ লোক পাবে না। তার যে সংগ্রামী জীবন, আমলা জীবন এবং রাজনৈতিক জীবন, এটা রেয়ার। তার মতো লোকে এই উল্টাপাল্টা কথা বলেছে। মোহাম্মদ নাসিম একসময় আবার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, একসময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, প্রচুর উল্টাপাল্টা কথা বলতেন। অথচ নাসিমের যে ওয়েট, রাজনীতিতে তার যে ব্যাকগ্রাউন্ড, বিএনপির কেউ দ্বিতীয়বার জন্ম নিলেও অত হেভিওয়েট ব্যাকগ্রাউন্ডের পাবে না। সেই জাতীয় 3 নেতা, জাতীয় 4 নেতা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত কি, আপনারা কি বলতে চান, কি মনে হয় আপনাদের। শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সালকে কি বাংলাদেশে ফেরত পাঠাবে? মানে অনেকেই বলছে যে হাদির হত্যাকারী খুনি ফয়সাল ধরা পড়ে নাই, আন্দোলন দমানোর একটা অপকৌশল চলছে। আসলে অনেকেই অনেক ধরনের কথা বলছে। অনেকেই বলছে যে কোনো কিছু একটা আড়াল করার জন্য হয়তো এই বিষয়টি সামনে আনা হয়েছে। আসলে কি তাই? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন ব্যক্তিগতভাবে আপনারা কি মনে করেন, আপনাদের কি মনে হয়। আমি কথা আর বাড়াতে চাই না, শুধুমাত্র এতটুকু বলবো, সত্যিই যদি সত্যিকার অর্থেই হাদির খুনি হত্যাকারী ফয়সাল যদি গ্রেপ্তার হয় ভারতে, তাহলে যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। ভারতের উচিত বাংলাদেশের কাছে হাদির খুনি হত্যাকারী ফয়সালকে হস্তান্তর করা।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবং একই সাথে বাংলাদেশে ফিরিয়ে এনে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে, এবং সেই সাথে এই রাঘব বোয়ালদের বিষয়টিও কিন্তু সামনে আনতে হবে যে কাদের নির্দেশে হাদিকে মেরেছিল ফয়সাল, শ্যুট করেছিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কী মনে করছেন জানাবেন কমেন্টে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট, সকল খবর সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।